বন্ধুরা অনেকেই আর্টেমিস মিশন নিয়ে অনেক কৌতূহলে রয়েছেন, আর তার জন্য আমি আপনাদের সামনে আর্টেমিস মিশন সম্পর্কিত একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। আর্টেমিস মিশনে ওরায়ন ক্যাপসুলকে 4 থেকে 6 সপ্তাহের জন্য পাঠানো হয়েছে, আর এখানে ওরায়ন ক্যাপসুল হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করে মুন পর্যন্ত পৌঁছেও গেছে। আর্টেমিস 1 হিউম্যানিটির ডিপ স্পেসকে এক্সপ্লোর করার জন্য প্রথম মিশন, আর এর সাথে সাথে আপনারা বুঝতেই পারছেন যে এটার মাধ্যমে নেক্সট জেনারেশন অফ স্পেস মিশনও শুরু হয়ে গিয়েছে। আর্টেমিস মিশনের মাধ্যমে আমরা স্পেস এক্সপ্লোরেশনের বিশাল বড় পথকে অতিক্রম করতে চলেছি, কেন কি এটাকে পুরো দুনিয়ার সকল স্পেস এজেন্সির সাথে সাথে প্রাইভেট এবং গভর্নমেন্টাল স্পেস এজেন্সিও সাপোর্ট করছে, যার সবার শীর্ষে রয়েছে নাসা, যেটা বছরের পর বছর ধরে হিউম্যানিটির জন্য রকেট, স্পেস লঞ্চ সিস্টেম এবং মোস্ট পাওয়ারফুল স্পেসশিপ ওরায়ন ক্যাপসুলকেও ডেভেলপ করেছে। আর বন্ধুরা এরপরে কথা আছে ওই সব টেকনোলজিকে টেস্ট করার কথা। আর্টেমিস 1 মিশনে এই সব টেকনোলজিকে টেস্ট করা হচ্ছে, আর আর্টেমিস মিশনে কোনো হিউম্যানকে পাঠানো হচ্ছে না, কেন কি আমাদের এটা আগে শিওর হতে হবে যে এই সব টেকনোলজি একদম নিখুঁতভাবে সঠিকভাবে কাজ করছে। আর বন্ধুরা এই জন্যই কিন্তু প্রথমে আর্টেমিস 1কে প্ল্যান করা হয়েছে, যেখানে ওরায়ন ক্যাপসুল এবং স্পেস লঞ্চ সিস্টেমকে টেস্ট করা হচ্ছে, আর এর সাহায্যে হিউম্যান নিজের এবিলিটিকে এক্সপ্যান্ড করতে করতে স্পেসের মধ্যে নিজের এক্সিস্টেন্সকে প্রুভ করতে চায়। আপনি একটু ভাবুন, আমরা এই পৃথিবীতে প্রথম জেনারেশন যেখানে আমরা ওই আকাশে দেখা ছোট্ট সুন্দর চাঁদেও চলে গেছি। আর ভাবুন এটা যদি আমরা 50 বছর আগে করতে পারি, তাহলে বর্তমানে আমরা কি কি করতে পারবো। বন্ধুরা আমরা কি কি করতে পারি সেটা শুরু হয় চাঁদকে এক্সপ্লোর করার পর। অ্যাপোলো প্রোগ্রামের মাধ্যমে যখন আমরা চাঁদে গিয়েছিলাম, তো ওখানে আমরা কেবলমাত্র কিছু সময়ের জন্য যেতাম, আবার মাত্র কয়েক ঘন্টা পর চলে আসতাম। বন্ধুরা অ্যাপোলো মিশন সম্পর্কে আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকেই দেখে নিতে পারেন, কিংবা চ্যানেলে ভিজিট করে ওর ভেতরে ভিডিও দেখতে পারেন। অ্যাপোলো মিশনের মাধ্যমে যেহেতু আমরা কয়েক ঘন্টার জন্য চাঁদে যেতাম, তাই আমরা চাঁদকে ভালোভাবে বুঝতে পারতাম না, তাই ওখানে অনেক রিস্কও থাকতো। কিন্তু বন্ধুরা বছরের পর বছর ধরে স্টাডি করার পর আমরা চাঁদকে খুব ভালোভাবেই বুঝতে শিখেছি। আর বন্ধুরা আর্টেমিস 3 মিশনের মাধ্যমে আমরা চাঁদে একটি লুনার বেস বানাতে চলেছি, যার ভেতরে আমরা মানুষ মাসের পর মাস ধরে মুনের মধ্যে বসবাস করতে পারবো। আর সেটাও যদি কিভাবে আপনারা জানতে চান, তাহলে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখতে পারেন, কিংবা আমি ভিডিওর এন্ড স্ক্রিনেও ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো। তো বন্ধুরা চলুন এবার আমাদের টপিকের দিকে যাওয়া যাক। ডিউরিং দ্য ফ্লাইট এই স্পেসক্রাফটকে মোস্ট পাওয়ারফুল রকেটের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল, যেটা আমাদের পৃথিবীর থেকে অনেক দূরে যাবে। বন্ধুরা এটা ট্রাভেল করবে পৃথিবী থেকে প্রায় 2,80,000 মাইল। তো বন্ধুরা জার্নি সম্পর্কে জানার আগে চলুন আমরা প্রথমে এটা কিভাবে লঞ্চ করা হয়েছিল সেটা জেনে নিই। ওরায়ন ক্যাপসুলকে স্পেস লঞ্চ সিস্টেমের মাধ্যমে লঞ্চ করা হয়েছিল, যাকে 2টি মডিউলে বানানো হয়েছিল। প্রথম এসএলএস ক্রু এবং দ্বিতীয় এসএলএস ক্রুকে অ্যাস্ট্রোনটদের চাঁদে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বানানো হয়েছে, আর যেখানে এসএলএস কার্গোকে জিনিসপত্র বহন করার জন্য বানানো হয়েছে। আর বন্ধুরা এখানে এসএলএস এর ডিজাইন কিন্তু অনেকটাই কমপ্লিকেটেড। এর ফার্স্ট স্টেজে 2টো বুস্টারকে লাগানো হয়েছে এবং সেকেন্ড স্টেজে আইসিপিএস রকেট ইঞ্জিনকে ব্যবহার করা হয়েছে। এসএলএস রকেটকে $23 বিলিয়ন খরচ করে তৈরি করা হয়েছে এবং এর একটি লঞ্চে প্রায় $2 বিলিয়ন খরচ হবে। এসএলএস কে 2টি স্টেজে ডেভেলপ করা হয়েছে। প্রথম স্টেজে ওরায়ন ক্যাপসুলকে লোয়ার অরবিট থেকে উপরে নিয়ে যাবে, এবং এর পরে এই রকেটের সেকেন্ড স্টেজ ক্যাপসুলকে পেছন থেকে পাওয়ার দেবে, এবং বন্ধুরা তারপর হাজার হাজার কিলোমিটার পথ ট্রাভেল করে চাঁদ পর্যন্ত নিয়ে যাবে। এসএলএস রকেট এতটাই পাওয়ারফুল যে এটি কেবলমাত্র 90 সেকেন্ডের মধ্যেই আমাদের পুরো অ্যাটমসফিয়ারকে ক্রস করে গেছে। পৃথিবী থেকে মুন পর্যন্ত ট্রাভেল করার মধ্যে ওরায়ন ক্যাপসুল আমাদের পৃথিবীর অনেক পিকচার ক্যাপচার করেছে। চাঁদ পর্যন্ত গিয়ে ওরায়নের সেকেন্ড বুস্টার ওরায়নের থেকে আলাদা হয়ে গেছে, এবং তারপরে ওরায়ন ক্যাপসুল মুনের সফর শুরু করেছে। কিন্তু বন্ধুরা আইসিপিএস থেকে ওরায়ন আলাদা হওয়ার সময় আইসিপিএস চাঁদের অরবিটে অনেক কিউবসেটকে ডিপ্লয় করবে, যেটা ফিউচারে আর্টেমিস মিশনকে অনেকটাই হেল্প করবে। ওরায়ন চাঁদ পর্যন্ত জার্নি করার সময় রেডিয়েশন বেল্টকেও পার করেছে। এই সময় ওরায়ন ক্যাপসুলকে পাওয়ার এবং প্রপালশন প্রডিউস করবে ওরায়ন সার্ভিস মডিউল, যাকে ইউরোপিয়ান স্পেস এজেন্সি তৈরি করেছে। বন্ধুরা নাসা এই স্পেস ক্রাফটের সাথে কন্ট্যাক্ট করার জন্য ডিপ স্পেস নেটওয়ার্ক ব্যবহার করবে। আর বন্ধুরা আপনাদেরকে বলে দিই, এখান থেকেই শুরু হবে ওরায়ন ক্যাপসুলের টেস্টিং এর প্রথম ফেজ, যেখানে নেভিগেশন সিস্টেম থেকে শুরু করে কমিউনিকেশন সিস্টেমকেও টেস্ট করা হবে। কেন কি আর্টেমিস 2 মিশনের মাধ্যমে এই স্পেস ক্রাফটের মাধ্যমে আমরা মানুষকে চাঁদে পাঠাবো, আর এর জন্য এন্টার লাইফ সিস্টেম সাপোর্ট পারফেক্টলি ওয়ার্ক করা উচিত। বন্ধুরা ওরায়ন ক্যাপসুল ডিপ স্পেস এনভায়রনমেন্টে কেমন কাজ করে এটা জানার জন্য নাসা ওরায়নকে চাঁদ থেকে অনেক দূরে পাঠাবে, আর এটা এত দূরে পাঠাবে যতদূর পর্যন্ত আমাদের এখনো পর্যন্ত কোনো স্পেস ক্রাফট পৌঁছতে পারেনি। ওরায়ন ক্যাপসুল ওই পর্যন্ত গিয়েও প্রায় 6 দিন ওখান থেকে অনেক ডাটা কালেক্ট করবে, আর এর মধ্যেই আমরা ওরায়ন ক্যাপসুলের পারফরমেন্সকেও মেজার করতে পারবো। আর বন্ধুরা এখানেই কিন্তু শেষ নয়, ওরায়নের সেকেন্ড টেস্টিং ফেজ। এরপরে ওরায়নকে
চাঁদ থেকে পৃথিবী পর্যন্ত নিয়ে আসবে। আর বন্ধুরা যখন এটি চাঁদ থেকে আসবে তখন স্পেসক্রাফট তার সার্ভিস মডিউলে অন্য ইঞ্জিন ব্যবহার করবে যাতে ওটা চাঁদের গ্র্যাভিটি থেকে এসকেপ করতে পারে এবং পৃথিবী পর্যন্ত আসতে পারে। বন্ধুরা হাজার হাজার কিলোমিটার সফরের পর শেষমেশ ওরায়ন ক্যাপসুল আমাদের অরবিটে চলে আসবে এবং বন্ধুরা তারপর শুরু হবে আসল বড় চ্যালেঞ্জ এবং তারপর এটা আমাদের অ্যাটমসফিয়ারকে পার করে স্পেসিফিক ওশানে ল্যান্ড করবে। আর এটা সবথেকে বড় চ্যালেঞ্জ হবে, এর কারণ হলো এটা যখন আমাদের অ্যাটমসফিয়ারে প্রবেশ করবে তখন এর স্পিড থাকবে 11 কিলোমিটার পার সেকেন্ড। বন্ধুরা 11 কিলোমিটার পার সেকেন্ড মানে আপনারা বুঝতেই পারছেন 660 কিলোমিটার পার আওয়ার গতিবেগে এটা আমাদের অরবিটে প্রবেশ করবে। এর সাথে সাথে ওরায়ন ক্যাপসুল কিন্তু হিটের ফলে জ্বলতে থাকবে বিকজ অফ দিস অ্যাটমসফিয়ারিক প্রেসার। এর জন্য টেম্পারেচার প্রায় 25,000 ডিগ্রি সেলসিয়াসের থেকেও বেশি হয়ে যেতে পারে। বাট থ্যাঙ্কস টু হিট শিল্ড, কেন কি এটাই এই স্পেসক্রাফটকে রক্ষা করবে। কিন্তু বন্ধুরা এখানে এটা কোনো প্রবলেমের সলিউশন নয়, এর আরো বড় প্রবলেম হচ্ছে ওরায়ন ক্যাপসুল যেহেতু প্রচুর স্পিডে নামবে তাই একে ল্যান্ড করানো অনেকটাই কষ্টসাধ্য হবে। কিন্তু বন্ধুরা যেহেতু আমাদের মহান মহান ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীরা রয়েছেন তাই আমাদের কোনো চিন্তা নেই। ওনার এই ক্যাপসুলের মধ্যে 3টি প্যারাশুটকে লাগিয়েছেন যেগুলো ধীরে ধীরে ওরায়ন ক্যাপসুলের স্পিডকে কমাবে এবং বন্ধুরা তারপর এই ক্যাপসুলটি স্পেসিফিক ওশানে ল্যান্ড করবে যেখানে নাসার টিম আগে থেকেই মজুদ থাকবে। বন্ধুরা তারপর ওনারা এই ক্যাপসুলকে সেফলি রিকভার করে নেবে। তো বন্ধুরা এর সম্পর্কে তো মোটামুটি আপনারা জেনে গেলেন, তো চলুন এর ফিউচার সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক। বন্ধুরা এর পরবর্তী আর্টেমিস মিশনগুলির মাধ্যমে আরো নতুন নতুন ফিউচারিস্টিক টেকনোলজি আমরা দেখতে পাবো। আর্টেমিস 3 মিশনের মাধ্যমে আমরা হিউম্যান ল্যান্ডিংকেও দেখতে পাবো যেখানে মানুষকে চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করাবে। আর্টেমিসের ভবিষ্যতের মিশনে আমরা লুনার গেটওয়েকে দেখতে পাবো যেটা আমাদের স্পেস স্টেশনের মতো একটি ছোট্ট স্পেস স্টেশন হবে যেটা পৃথিবীকে নয় বরং চাঁদের চারিদিকে অরবিট করবে। এবং বন্ধুরা তারপরেই যখন ফিউচারে আর্টেমিস মিশনে আবার লঞ্চ করা হবে তখন এটা প্রথমে গিয়ে এই লুনার গেটওয়ের সাথে কানেক্ট হবে, তারপর ওখান থেকে ওনারা ছোট্ট স্পেস স্টেশনে চলে যাবেন এবং ওখান থেকে হিউম্যান ল্যান্ডিং এর মাধ্যমে চাঁদের পৃষ্ঠে ল্যান্ড করবে। তারপর চাঁদের পৃষ্ঠে একটা লুনার বেস বানানোর পরিকল্পনা করছে বিজ্ঞানীরা যেখানে মানুষের থাকার জন্য খাওয়ার জন্য ভরপুর ব্যবস্থা থাকবে। এবং বন্ধুরা সমস্ত কাজ হয়ে গেলে মানুষ আবার হিউম্যান ল্যান্ডিং সিস্টেমের মাধ্যমে এসে পুনরায় আবার গেটওয়েতে যাবে এবং গেটওয়ে থেকে ওনারা ক্যাপসুলের মাধ্যমে পৃথিবীতে আবার ফিরে আসবে। বন্ধুরা এগুলো তো হলো ফিউচার প্ল্যান, বাট এখন বর্তমানে আমরা আর্টেমিস 1 মিশনের মাধ্যমে বিভিন্ন রকম টেকনোলজি টেস্ট করছি। নাসা এটা জানতে চাইছে যে ওরায়ন ক্যাপসুল এবং স্পেস লঞ্চ ইত্যাদি হিউম্যান ল্যান্ডিং এর জন্য সেফ কিনা। আর এই টেকনোলজিগুলোকে টেস্ট করার জন্য যেহেতু আর্টেমিস 1কে লঞ্চ করা হয়েছে তাহলে এটি মিশন কমপ্লিট করে আবার পুনরায় পৃথিবীতে ফিরে আসতে এর সময় লাগবে প্রায় 45 দিন। বন্ধুরা শেষমেশ একটা কথা বলে দিই, এই মিশন ফেল হওয়ার অনেকটাই চান্স রয়েছে, বাট বন্ধুরা আমি বিশ্বাস করি এমনটা কিছু হবেই না এবং সাকসেসফুলি এটা মিশন কমপ্লিট করে আবার পৃথিবীতে ফিরে আসবে। আর বন্ধুরা ভিডিওটা যেহেতু আপনি এত দূর দেখেছেন আমি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ এই চ্যানেলটিকে সাপোর্ট করুন, আরও বড় করে তুলুন যাতে আরও নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে। যাই হোক ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এটাই কামনা করি। ধন্যবাদ।